আরশাদ চৌধুরী আর রাইনা তখন বারান্দা থেকে এই দৃশ্য দেখছিলেন। রাইনা বিরক্ত হয়ে বলল, ড্যাড, এরা তো দেখছি সবাই মিলে সার্কাস শুরু করেছে। আমাদের সাথে নিয়ে যাবে নাকি এখানে নাটক দেখাবে? আরশাদ চৌধুরী গম্ভীর মুখে বললেন, আসুক ওরা, শ্বশুরবাড়ির এই ভিড়েই আমি দেখব কাবির আর তিথির রসায়নটা ঠিক কতটা গভীর। গাড়িতে ওঠার সময় শুরু হলো আসল কমেডি। তিথি যেই না পা টিপে টিপে কাবিরের সাদা সেডান গাড়িতে উঠতে যাবে, অমনি রাইনা কোত্থেকে এসে কাবিরের হাত খামছে ধরল। রাইনা ঠোঁট ফুলিয়ে ন্যাকামি করে বলল, নো কাবির, তুমি আমার উডবি হাজব্যান্ড, তুমি যেখানে আমিও সেখানে, আমি তোমার গাড়িতেই বসব। কাবির বিরক্তি লুকিয়ে বলল, রাইনা, এখানে জায়গা হবে না, আহনাফের গাড়িতে আমার মা বাবা যাচ্ছেন, ওটা ফুল, তুমি বরং আরশাদ সাহেবের সাথে যাও। কিন্তু আরশাদ চৌধুরী এবারও রাইনার পক্ষ নিয়ে বললেন, কাবির, রাইনা আবদার করেছে যখন, ও তোমার সাথেই থাক, আর তুমি তিথি বরং আমার এই বড় গাড়িটাতে আসো, আমরা একটু গল্প করতে করতে যাই। তিথি প্রথমে একটু দমে গেলেও পরক্ষণে তার মাথায় শয়তানি বুদ্ধি খেলে গেল। সে ভাবল, মিস্টার রাক্ষস রাজাকে তো জ্বালানো হলোই, এবার একটু ওনার এই ভবিষ্যৎ শ্বশুরমশাইকে জ্বালানো যাক। তিথি আরশাদ চৌধুরীর দামি পারোডাতে আয়েশ করে বসল। আরশাদ চৌধুরী ড্রাইভ করছেন আর তিথি পাশে বসে মিটি মিটি হাসছে। আচ্ছা আরশাদ আঙ্কেল, ইটালিতে কি খুব একলা লাগে না আপনার? আন্টি তো নিয়ে অনেকদিন হলো, রাইনা আপুর তো বিয়ে হয়ে যাবে, আপনি একদম একা হয়ে যাবেন। হ্যাঁ, বিজনেস নিয়ে ব্যস্ত থাকি তো সময় কেটে যায়। আরে আঙ্কেল, বিজনেস তো আর আদর পাওয়া যায় না। আমার মনে হয় আপনার এই বয়সে একজন জীবনসঙ্গী খুব দরকার। আপনি প্লিজ আর একটা বিয়ে করেন, আমি একদম রাজকীয় এক কনে খুঁজে দেব আপনাকে। আমাদের ময়মনসিংহের মেয়েরা কিন্তু খুব যত্ন করতে জানে। দ্বিতীয় বিয়ে করলে আপনার একাকিত্ব কাটবে, আর আমাদের রাইনা আপু একটা নতুন মা পাবে। কি বলেন? এসব কি বলছো, এই বয়সে বিয়ে? আরে বিয়ের আবার বয়স কি? আপনি তো এখনো মাশাআল্লাহ হ্যান্ডসাম। বিশ্বাস করেন, আপনি রাজি হলে আমি আজই প্রিয়াপুর শ্বশুরবাড়িতে গিয়ে আপনার জন্য পাত্রী দেখা শুরু করব। রাজি তো? তিথির মুখে বিয়ের প্রস্তাব শুনে আরশাদ চৌধুরী যখন আমতা আমতা করছেন, ঠিক তখনই তিথির ফোন বেজে উঠল ওর মায়ের কল। তিথি স্ক্রিনে আম্মু নামটা দেখে মনে মনে একটা শয়তানি বুদ্ধি হাঁটল। সে জানে এই গম্ভীর মাফিয়াকে আরও বেশি নাজেহাল করতে হলে এখন একটু ড্রামা দরকার। আরশাদ চৌধুরী যখন গম্ভীর মুখে ড্রাইভ করছেন, তখন তিথি ফোনে ওর মায়ের সাথে এমনভাবে কথা বলতে শুরু করলো যেন ওপাশে ওর জানের জান বয়ফ্রেন্ড বসে আছে। এই মেয়ে তো দেখে মারাত্মক সিস, একে আমি কাবিরের বউ ভাবছি, এখনও অন্য কারোর সাথে প্রেম বিলাচ্ছে। ওরে আমার কলিজার খাসি, এতক্ষণে আমার কথা মনে পড়ল। আমি তো ভেবেছিলাম দুবাইরার পথে যেতে যেতে তুমি আমায় ভুলেই গেছো। আমিও তোমাকে খুব মিস করছি। এই যে এখন আরশাদ আঙ্কেলের পাশের সিটে বসে আছি না, আমার বারবার মনে হচ্ছে এখানে যদি তুমি থাকতে আর আঙ্কেল ড্রাইভ করতো তবে কি দারুণ হতো। কি বললে? আমি কি শাড়ি পরেছি? কিন্তু প্রিয়াপুর বাড়ি গিয়ে তোমার পছন্দের ওই নীল শাড়িটাই পরব। তখন কিন্তু আমাকে সবার সামনে অনেক আদর দিতে হবে, মনে থাকে যেন। রাখি এখন আঙ্কেল, আবার হিংসে করছেন মনে হয়। ফোনটা রেখে তিথি আর চোখে দেখল আরশাদ চৌধুরীর মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। শোনো তিথি, তুমি কার সাথে প্রেম করছো আর কাকে খাসি ডাকছো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু একটা কথায় মাথায় রেখো, আমি আরশাদ চৌধুরী যা চাই তা ছিনিয়ে নিতে জানি। তুমি যদি সত্যি সত্যি কাবিরের বউ না হয়ে থাকো তবে তোমার জন্য সেটাই ভালো হবে, কারণ আমার রাইনার পথে যে কাঁটা হয়ে দাঁড়াবে তাকে সরিয়ে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। আরে আঙ্কেল, আপনি হুমকি দিচ্ছেন নাকি প্রেমের প্রস্তাব দিচ্ছেন বোঝা বড় দায়। আপনি রেগে গেলে আপনার কপালে যে ভাঁজ পড়ে না, ওটা দেখলে আমাদের বাড়ির ওই খলিফা দাদি নির্ঘাত হার্ট ফেল করবে। বিশ্বাস করেন আঙ্কেল, আমি যখনই আপনার দিকে তাকাই
আমার শুধু মনে হয় আপনি কেন আগে আসলেন না, তাহলে তো আপনাকে আমি আমার নতুন খালু হিসেবে বরণ করে নিতে পারতাম। আরশাদ চৌধুরী এবার রাগে স্টিয়ারিংয়ে একটা জোরে কিল মারলেন। তিনি চিৎকার করে বলতে চাইলেন, চুপ করো। কিন্তু তিথি থামার পাত্রী নয়। সে ফোনে আবার তার আম্মুকে, যাকে সে কলিজার খাসি সাজিয়েছে, বলতে শুরু করলো, শোনো খাসি, আঙ্কেল কিন্তু রাজি। তুমি জলদি বড় চাচাকে ফোন করে বলো দুবাউরার ওই কনেটার ছবি পাঠাইতে। আঙ্কেল আজই ওনাকে দেখে পছন্দ করবেন। তিথি, তুমি যদি আর একটা শব্দ উচ্চারণ করো তবে আমি দুবাইরার না গিয়ে গাড়ি ঘুরিয়ে সোজা ইতালি চলে যাব। তিথি মুখ টিপে মনে মনে হেসে বলে, ইতালি যাবেন? যান না। রায়না আপু তো কাবিরের গাড়িতে, আপনি একা ইতালি গিয়ে কি করবেন? ঘাস খাবেন? আরশাদ চৌধুরী হতভম্ব হয়ে গেলেন। তিনি হুমকি দিচ্ছেন যান শেষ করে দেয়ার, আর এই মেয়ে তাকে নিয়ে মজা করছে। ওদিকে পাশের গাড়িতে কাবির রায়নার ন্যাকামি শুনতে শুনতে জানালা দিয়ে তিথির হাসি মুখ দেখে মনে মনে ভাবছে, তিথি যে কি চাল চালছে কে জানে। আরশাদ চৌধুরীর মুখ তো দেখছি বেগুনি হয়ে যাচ্ছে। গাড়ি এখন দুবাউরার শান্ত মেঠো পথ চিরে এগোচ্ছে। স্টিয়ারিংয়ে কাবির আর তার ঠিক পাশে রায়না। রায়না বারবার আয়নায় নিজের মেকআপ চেক করছে আর ভাব দেখাচ্ছে যেন সে এই বংশের বড় ছেলের হবু বউ। পেছনের সিটে গাদাগাদি করে বসেছে আহনাব, রোনা, সাদ্দাম আর প্রমা। সাদ্দাম আর প্রমা মাঝখানে বসে একে অপরের সাথে ঝগড়া করলেও রায়নাকে রোস্ট করার সময় তারা এখন একজোট। সাদ্দাম হঠাৎ গলা পরিষ্কার করে রায়নার দিকে তাকিয়ে খুব ফ্রেন্ডলি সুরে বলল, রায়না ম্যাডাম, আপনি তো আমাদের কাবিরের বসের মেয়ে, সেই হিসেবে আপনি তো আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলের কাছে একদম জাতির ভাবি। বল আহনাফ, একদম ঠিক, আপনি আমাদের জাতির ভাবি হিসাবে দুবাউরার পা রাখছেন। এটা তো একটা ঐতিহাসিক ঘটনা। ও থ্যাঙ্কস গায়েস, তোমরা খুব সুইট। রোনা এবার মুখ টিপে হেসে যোগ করলো, আসলেই রায়না, প্রিয়া আপুর শ্বশুরবাড়িতে গিয়ে আমরা সবাইকে বলবো যে কাবিরের বসের মেয়ে এসেছে। সবাই তো ধন্য ধন্য করবে, বিশেষ করে আমাদের বড় চাচা শুনলে তো খুশিতে আপনাকে এই দুবাউরার জমিদারি বানিয়ে দেবেন। প্রমা তখন সাদ্দামের পায়ে পা দিয়ে গুঁতো দিচ্ছিল, কিন্তু সাদ্দামের কথা শুনে সে আর হাসি চেপে রাখতে পারল না। সে রায়নার দিকে তাকে আহ্লাদি সুরে বলল, রায়না, জাতির ভাবি হওয়ার একটা দারুণ সুবিধা আছে। এখন থেকে দুবাউরার সব মশা আপনাকে একটু আলাদা রেসপেক্ট দেবে। কামড়ানোর আগে অন্তত একবার পারমিশন চাইবে, ভাবি যান একটু রক্ত খাবো। সাদ্দাম হো হো করে হেসে উঠল, একদম। প্রমা ঠিক বলেছে, আপনি হলেন আমাদের বস কন্যা, আর আপনার এই জাতির ভাবিগিরি দেখার জন্যই তো আমরা সব কাজ ফেলে দুবাউরায় আসলাম। আহনাব, দেখলি তো কাবির আমাদের কত বড় সারপ্রাইজ দিল। কাবির সামনে থেকে সব শুনছে আর স্টিয়ারিং শক্ত করে ধরে আছে। ও জানে ওর বন্ধুরা রায়নাকে তেল দিচ্ছে না, বরং সূক্ষ্মভাবে বাঁশ দিচ্ছে। রায়না অবশ্য প্রশংসার চোটে সেটা বুঝতেই পারছে না। সাদ্দাম এবার প্রমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কি প্রমা, জাতির ভাবির জন্য তো দুবাউরায় পৌঁছে একটা স্পেশাল সংবর্ধনার ব্যবস্থা করা দরকার, কি বলো? সংবর্ধনা মানে? আমি তো ভাবছি রায়না আপুকে দিয়ে দুবাউরার ওই বড় পুকুরে একটা ডুব দেয়াবো। জাতির ভাবির পবিত্রতা রক্ষার জন্য ওটা খুব দরকার, তাই না সাদ্দাম ভাইয়া? তোমার বুদ্ধি তো দেখি দিনে দিনে ধারালো হচ্ছে। তবে সাবধানে থেকেও, জাতির ভাবি যেন তোর ওপর রেগে না যায়। তাদের এই শোরগোলের মাঝেই সিটে বসে আহনাব তার বোনের মধ্যে এক অদ্ভুত শান্ত আলাপ চলছে। রোনা জানালায় তাকিয়ে বাইরে তাকিয়েছিল। আহনাব, একটা কথা জিজ্ঞেস করো, রাগ করবি না তো? তোর ওপর কি রাগ করা যায় রে? বল, কি বলবি? তুই কি তিথির কথা ভাবা ছেড়ে দিয়েছিস? তারপর খুব শান্ত আর গম্ভীর গলায় বলল, ছেড়ে দিয়েছি কি না জানি না রে রোনা, তবে এটা বুঝেছি যে তিথির গল্পের রাজপুত্র আমি নেই। ও আমার কাছে কিছুদিনের সুন্দর অতীত ছিল ঠিকই, কিন্তু বর্তমানটা অন্যরকম। আর যখন আমার পাশে তোর মতো একজন শান্ত আর বুদ্ধিমতী মেয়ে ছায়ার মতো বসে থাকে, তখন অন্য কাউকে নিয়ে ভাবার সময় কোথায় বলতো? বিশ্বাস কর রোনা,
আমার ভাবনা জুড়ে এখন আর কোনো তিথি নেই, শুধু তুই আছিস। তুই কি আমার পাশে এভাবেই সারাটা জীবন থাকবি? রোনা লজ্জায় মুখ নামিয়ে নিল। আহনাফের এই সরাসরি স্বীকারোক্তি ওর হৃতে স্পন্দন বাড়িয়ে দিয়েছে। সে আলতো করে মাথা নেড়ে আহনাফের প্রস্তাবে নিঃশব্দে সম্মতি জানালো। আহনাফ রোনার হাতটা আলতো করে শুয়ে নিজের করে নিল। ঠিক সেই মুহূর্তে সাদ্দাম আর প্রমার যুদ্ধের একটা অবশেষে তাদের ওপর এসে পড়ল। প্রমা সাদ্দামকে ধাক্কা দিতে গিয়ে আহনাফের গায়ের ওপর প্রায় পড়ে যাচ্ছিল। ও হে আহনাফ, তোরা দেখি দুবাউড়া যাওয়ার পথে মেঘনা চাইতে বৃষ্টি নামে ফেলেছিস। প্রমা, তুমিও কি ওদের মতো রোমান্টিক হওয়ার চেষ্টা করছো নাকি? অসভ্য, আপনি কি একটু শান্ত হতে পারেন না? ওদের মিষ্টি আলাপটা নষ্ট করলেন কেন? আহনাফ আর রোনা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। দুবাউড়ার সেই আঁকা বাঁকা পথে প্রেমের এক নতুন সুর বাজতে শুরু করলো। গাড়িটা যখন প্রিয়া আপুর শ্বশুরবাড়ির গেটে এসে থামল, তখন দেখা গেল তিথি এরই মধ্যে অন্য গাড়ি থেকে নেমে আরশাদ চৌধুরীকে জ্বালানো শুরু করে দিয়েছে। গাড়ি থেকে নেমেই চিৎকার করে বলল, আঙ্কেল, এই যে দেখুন আমাদের দুবাউড়ার ধুলোবালি। আপনার বিয়ের জন্য কিন্তু আমি অলরেডি পাত্রী নির্বাচন শুরু করে দিয়েছি আঙ্কেল। এই যে দেখুন ইতালিয়ান বেয়াই সাহেব এসেছেন। পুরো বাড়ি জুড়ে এক এলাহি কারবার। প্রিয়া বাসন্তী রঙের শাড়ি পরেছে, তাকে আজ দারুণ মায়াবী লাগছে। ইমরান অত্যন্ত ভদ্র এবং মার্জিত স্বভাবের। সে হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করছে। আরশাদ চৌধুরীকে দেখে ইমরান বিনয়ের সাথে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার আসার কথা শুনে আমরা খুব খুশি হয়েছি। অনেক কষ্ট করে এসেছেন, ভেতরে চলুন। প্রিয় মুচকি হেসে বলল, আঙ্কেল, আপনার কথা কাবির ভাইয়ের কাছে অনেক শুনেছি, চলুন ভেতরে বসবেন। ইমরানের বাবা তুহিন শিকদার আর মা ফাতেমা খানম বসার ঘরেই ছিলেন। তুহিন শিকদার একজন নামকরা ব্যবসায়ী। তিনি কাবিরের বাবা আলতাফ রহমানকে দেখে জড়িয়ে ধরলেন। আলতাফ ভাই, অনেক দিন পর দেখা হলো। আপনার মেহমান আরশাদ সাহেবকেও সাথে নিয়ে এসেছেন। আজ তো জম্পেশ আড্ডা হবে। সারা তোমরা দুবাউড়ায় এসেছ, আজ কিন্তু আমি তোমাদের একদম ছাড়ছি না। সব নিজের হাতে রান্না করেছি। ফাতেমা খানম সারা ইয়াসমিনের বয়স থেকে বড়, তাই নাম ধরে ডাকে। সবাই যখন ড্রয়িং রুম থেকে উঠে খাবার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই তিথি তার মোক্ষম চালটা চালল। খাবার টেবিলের বিশাল আয়োজন দেখে সে সবার দৃষ্টি আকর্ষণ করে তুলল। ফাতেমা আন্টি, তুহিন আঙ্কেল, আমি তিথি কাবির ভাইয়ের কাজিন। মনে আছে প্রিয়াপু বিয়েতে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল। তুহিন শিকদার ভাবুক দৃষ্টিতে তিথির দিকে তাকালেন। ফাতেমা খানমের চোখে তখন বিস্ময় আর চেনা এক কৃতজ্ঞতার ঝিলিক। তারা দুজনেই যেন মুহূর্তের জন্য বিভীষিকাময় বিয়ের রাতটি ফিরে গেলেন অতীত। প্রিয়া আর ইমরানের বিয়ের রাত। দুবাউড়ায় এই প্রাচীন বাড়িটি সেদিনও আলোকসজ্জায় ঝলমল করছিল। বাড়ির ঠিক প্রধান ফটকের সামনে এসে থামল তুহিন শিকদারের গাড়ি। তুহিন শিকদার আর ফাতেমা খানম গাড়ি থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ড্রাইভারের আসনে থাকা লোকটি ছিল আসলে একজন ছদ্মবেশী ঘাতক, যে ড্রাইভারকে সরিয়ে আগেই সেখানে জায়গা করে নিয়েছিল। গাড়ি থামার পর তুহিন শিকদার যখন দরজা খুলতে যাবেন, ঠিক তখনই সেই ছদ্মবেশী চালক সাইলেন্সার লাগানো পিস্তল বের করে তাদের দিকে তাক করে। গেটের বাইরে তখন ব্র্যান্ডের বাজনা আর মানুষের ভিড়। ভেতরে কি ঘটছে কেউ টেরি পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে তিথি সেদিক দিয়ে যাচ্ছিল। সে জানালার কাঁচ দিয়ে ভেতরের দৃশ্য দেখে ফেলে। কিছু না ভেবেই সে চিৎকার করে ওঠে এবং গাড়ির পেছনে রাখা একটি ভারী পাথরের শোপিস দিয়ে পেছনের কাঁচ ভেঙে ফেলে। কাঁচ ভাঙার বিকট শব্দ আর তিথির চিৎকারে ঘাতক ভড়কে যায়। সেই মুহূর্তের সুযোগ কাজে লাগিয়ে তুহিন শিকদার লোকটির হাত চেপে ধরেন এবং ফাতেমা খানম চিৎকার করে লোকজনকে ডাকেন। ভিড় জমে যাওয়ার ভয়ে ঘাতক গাড়ি থেকে লাফিয়ে অন্ধকারে পালিয়ে যায়। তুহিন শিকদার ধনী মানুষ, তার শত্রুর অভাব নেই। তিনি বরাবরই কোথাও গেলে সাবধানে থাকেন। তবে তার একমাত্র বড় ছেলের বিয়েতে তিনি আর গার্ড নেননি। বর্তমানে
তুহিন শিকদার স্মৃতির ঘোর কাটিয়ে বর্তমানে ফিরে এলেন। আলতাফ ভাই, আরশাদ সাহেব, আপনারা হয়তো জানেন না এই মেয়েটি আমাদের কাছ থেকে প্রিয়া আর ইমরানের বিয়ের রাতে বাড়ির ঠিক গেটের সামনে আমরা যখন নামতে যাব তখন এই তিথি না থাকলে আজ আমাদের এখানে থাকা হতো না। ও সেদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচিয়েছিল। ফাতেমা খানম এগিয়ে এসে আবেগপ্রবণ হয়ে তিথির চিবুক ছুঁয়ে দিলেন। সারা, তোমাদের এই মেয়েটি সেদিন আমাদের জন্য ফেরেশতা হয়ে এসেছিল। ওই ছদ্মবেশী শয়তানটার হাত থেকে আমাদের ওই টেনে বের করেছে। আজ আবার ওকে চোখের সামনে দেখে বুকটা ভরে গেল। সে মুচকি হেসে আলতাফ রহমানের দিকে তাকে ফিসফিস করে বলল, দেখলেন তো আঙ্কেল, আমি শুধু বকবক করি না, কাজের কাজও করি। তিথি আর কাবিরের বিয়ের ব্যাপারটা ইমরানের পরিবার জানে না। তিথি এবার নাটকীয় ভঙ্গিতে হাত নাড়িয়ে বলে, আপনারা কি জানেন আমাদের আরশাদ আঙ্কেল কিন্তু আজ একা খাবার খেতে আসেননি। উনি তো আসলে এখানে এসেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। ওনার এই যে বিষণ্ণ মুখ দেখছেন, এটা কাটাতে আমাদের শান্তি দেখালেই যথেষ্ট। সারা ইয়াসমিন চোখ বড় বড় করে তাকালেন। তিনি বুঝতে পারছেন তিথি আবার কোনো বোমা ফাটাচ্ছে। তিনি ইশারায় তিথিকে থামতে বললেন, কিন্তু তিথি তখন সানজিদা খালার হাত ধরে আরশাদ চৌধুরীর একদম পাশের চেয়ারে বসিয়ে দিচ্ছে। আঙ্কেল, লজ্জা পাচ্ছেন কেন? বলেই ফেলুন না যে সানজিদা খালার হাতের তৈরি পিঠা খাওয়ার জন্য আপনি ইতালি থেকে দুবাউরায় ছুটে এসেছেন। তুহিন আঙ্কেল, আপনাদের এই ঐতিহাসিক বাড়িতে যদি একটা ঐতিহাসিক বিয়ের সানাই বাজে মন্দ হবে না কিন্তু। আরশাদ চৌধুরীর হাত থেকে পানির গ্লাসটা পড়ে যাওয়ার দশা তিনি বুঝতে পারছেন। কাবিরের বাবা মায়ের সামনে তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তুহিন শিকদার আর ফাতেমা খানম কথাটা রসিকতা বুঝতে পেরেও একটু অবাক হলেন। কাবির তখন তিথির কাছে যেতে গিয়েও থেমে যায়। তার সারা শরীরে রাগ চনমন করছে। সে দেখছে আরশাদ চৌধুরী কেমন সন্দিহান দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছেন। কাবির জানে আরশাদ চৌধুরী যদি মনে করেন তাকে অপমান করা হচ্ছে তবে পুরো পরিবেশটাই বিষিয়ে উঠবে। কাবির এবার সরাসরি তিথির দিকে তাকালো। তার দৃষ্টিটা ছিল বরফ শীতল। তিথি, বড়রা যখন কথা বলছে বা খাবার খাচ্ছে তখন মাঝখানে এমন ছেলে মানুষই করা ঠিক না। উনি একজন সম্মানিত মেহমান, ওনাকে নিয়ে এসব ফাজলামো বন্ধ করো। আরে কাবির ভাইয়া, আপনি তো দেখি রেগে গেলেন। আঙ্কেল কি আমার কথায় রাগ করেছেন? করেছেন আঙ্কেল। দেখুন, রায়না আপু আপনার মেয়ে আর আমি আপনার নাতনির মতো। নাতনি কি দাদুর বিয়ে নিয়ে একটু মজা করতে পারে না? আরশাদ চৌধুরী দাঁত কিরমির করে কোনো মতে নিজেকে সামলে নিলেন। তিনি কাবিরের দিকে তাকিয়ে বললেন, কাবির, তোমার কাজিন তো বেশ সাহসী, আমাকে বিয়ের প্রস্তাব দিতেও ভয় পায় না। কাবির এবার কোনো উত্তর দিল না। সে শুধু দেখল তিথি এক ঝটকায় সানজিদা খালার প্লেট সবচেয়ে বড় মাছের টুকরোটা আরশাদ চৌধুরীর প্লেট থেকে তুলে এনে দিল। পুরো খাবার ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। রাইনে বিরক্ত হয়ে বলল, ড্যাড, আমরা কি এখানে সার্কাস দেখতে এসেছি? চলো তো। খাবার ঘরের এই উত্তপ্ত আর মজার পরিস্থিতির মাঝে সাদ্দাম ফিসফিস করে আহনাবকে বলল, আহনাব, তিথি তো দেখি মাফিয়ার গুহায় ঢুকে বাঘের নাকে কাঠি দিচ্ছে। আজ রাতে কাবির নির্ঘাত ওকে কাঁচা চিবিয়ে খাবে। তিথি কাবিরের দিকে তাকে মনে মনে বলল, আপনি আমাকে এড়িয়ে চলবেন আর আমি আপনাকে শান্তিতে থাকতে দেব। নেভার মিস্টার ড্রাকুলা। বিশাল ডাইনিং টেবিলে রাজকীয় আয়োজন। ধোয়া ওঠা বাসমতি চালের পোলাও, খাসির রেজেলা আর চিতল মাছের কোপ্তার ঘ্রাণ মমা করছে। প্রিয়া আর ইমরান দুজনেই খুব তদারকি করছে। ইমরান বড় একটা বাটি এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল, এই রেজালাটা আমাদের দুবাউরার বিখ্যাত বাবুর্চির হাতে করা, একটু চেখে দেখুন। প্রিয়া হাসি মুখে তিথির পাথে এক টুকরো বড় মাছ তুলে দিয়ে বলল, তিথি, তুই তো কথা বলতেই ব্যস্ত, খেয়ে দেখ রান্না কেমন হয়েছে। তিথি প্রিয়ার দিকে তাকিয়ে চোখ টিপল, তারপর সবার দিকে তাকিয়ে খুব আয়েশ করে গল্প শুরু করলো। সে এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। তুহিন শিকদার আর ফাতেমা খানমের সাথে সে এমনভাবে গল্প করছে যেন কত বছরের চেনা। তিথি ফাতেমা খানমের দিকে তাকিয়ে বলল, জানেন আন্টি, আপনার এই রান্না খেয়ে তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যে আপনার ছেলে ইমরান ভাইয়া তো দেখি ভীষণ লাকি। প্রিয়াপুর মতো বউ,
আর আপনার মতো মা, উনি তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন। ইমরান লজ্জা পেয়ে হাসল। তুহিন শিকদার হো হো করে হেসে উঠলেন। সারা ইয়াসমিন আর আলতাফ রহমানও তিথির এই প্রাণবন্ত কথা শুনে বেশ উপভোগ করছেন। শুধু একজন মানুষ একদম নিশ্চুপ, সে হলো কাবির। কাবির ঠিক তিথির বিপরীতে বসে আছে। তিথি যখন সবার সাথে হাসাহাসি করছিল, কাবির তখন যান্ত্রিকভাবে খাবার মুখে তুলছে আর চোখে তিথিকে দেখছে। তিথির প্রতিটি হাসিতে কাবিরের ভেতরটা কেমন যেন তোলপাড় হচ্ছে। তিথি একবারও কাবিরের দিকে তাকাচ্ছে না, যেন কাবির ওখানে উপস্থিত নেই। তিথি হঠাৎ সাদ্দামের দিকে ঘুরে বলল, সাদ্দাম ভাইয়া, আপনি তো ইউনিভার্সিটির লেকচারার দিতে দিতে গম্ভীর হয়ে গেছেন। প্রিয়া আপুর শ্বশুরবাড়ির এই অসাধারণ দইটা খেয়ে দেখুন তো, আপনার মস্তিষ্কের সব জট খুলে যাবে কি না। সাদ্দাম দইয়ের চামচ মুখে দিয়ে বলল, জট খুলুক আর না খুলুক, তোমার কথা শুনতে শুনতে আমার হজম কিন্তু ভালোই হচ্ছে। তিথি টেবিলের অন্য প্রান্তে বসে থাকা আরশাদ চৌধুরী আর রাইনা যেন এই খুশির আমেজ থেকে একটু আলাদা। আরশাদ চৌধুরী গম্ভীর মুখে খাচ্ছেন আর চোখে তিথির চঞ্চলতা লক্ষ্য করছেন। রাইনা বারবার কাবিরের মনোযোগ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কাবিরের চোখ জোড়া যেন তিথির ওপর আঠা দিয়ে লাগানো। তিথি এবার তার প্লেট পরিষ্কার করে হাত ধুয়ে গ্লাসটা হাতে নিল। তারপর কাবিরের দিকে 1 সেকেন্ডের জন্য সরাসরি তাকিয়ে একদম শান্ত গলায় বলল, খাবারটা দারুণ ছিল, কিন্তু কিছু কিছু মানুষের মুখ দেখে মনে হচ্ছে তারা খাবার চেয়ে রাগ চিবিয়ে খাচ্ছে বেশি। খাবার টেবিলে অতিরিক্ত কথা বলাটা অভদ্রতা। তিথি, সবার খাওয়া শেষ হলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কাবিরের এই সরাসরি চ্যালেঞ্জে তিথির বুকটা একবার কেঁপে উঠল ঠিকই, কিন্তু সে বাইরে প্রকাশ করল না। সে মিষ্টি করে হেসে ইমরানকে বলল, ইমরান ভাইয়া চলুন তো, আপনার এই বাগানটা একটু দেখে আসি। কিছু মানুষের জরুরি কথা শোনার চেয়ে বাগানের ফুল দেখা অনেক বেশি আরামের। প্রিয়া আর ইমরান হেসে উঠল। সবাই হাত ধুয়ে উঠে পড়েছে ড্রয়িং রুমের দিকে যাওয়ার জন্য, কিন্তু কাবির উঠে দাঁড়ালো না, সে বসেই রইল। তার দৃষ্টি তখনও তিথির চলে যাওয়ার পথের দিকে স্থির। খাবার শেষ করে সবাই যখন ড্রয়িং রুম আর বাগানের দিকে ছড়িয়ে পড়ছে, তখন প্রিয়া আর ইমরান ব্যস্ত হয়ে পড়ল বাকি মেহমানদের তদারকি করতে। বাড়তি মানুষের ঢল নেমেছে, তাই তারা দুজনেই সেদিকে ছুটল। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকলো এক যুবক। পরনে আকাশি রঙের শার্ট, চোখে চশমা, দেখতে ভীষণ ইনোসেন্ট আর শান্তশিষ্ট হলেও তার হাঁটা চলায় একটা আভিজাত্য আছে। সে হলো ইমরানের ছোট ভাই ফাহিম শিকদার। 27 বছর বয়সী এই ছেলেটি যেমন ঠান্ডা মাথার, তেমনি তার কথা বলার স্টাইলও আকর্ষণীয়। ফাহিম আসতেই তুহিন শিকদার পরিচয় করিয়ে দিলেন। ফাহিম সবার সাথে কুশল বিনিময় করে সোজা গিয়ে দাঁড়ালো তিথির সামনে। তিথি তখন একপাশে দাঁড়িয়ে কাবিরের গম্ভীর মুখটা আর চোখে দেখছিল। ফাহিম তিথির দিকে তাকিয়ে খুব মোলায়েম সুরে বলল, ভাইয়া ঠিকই বলেছিল, আমাদের বাড়িতে আজ এক অপূর্ব সুন্দরী পরীর আগমন ঘটেছে। আপনি নিশ্চয়ই তিথি? তিথি প্রথমে একটু অবাক হলেও যখন দেখলো কাবির দূর থেকে তপ্ত চোখে তাদের দিকে তাকিয়ে আছে, সে সাথে সাথে তার বিচ্ছু হাসিটা মুখে ফিরিয়ে আনলো। সে একটু ঝুঁকে ফাহিমকে সালাম দিয়ে বলল, পড়ি কিনা জানি না ফাহিম ভাইয়া, তবে আপনার এই বাড়িতে এসে তো মনে হচ্ছে আমি কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি, আর রাজপুত্রের অভ্যর্থনা পেলে কার না ভালো লাগে। ফাহিম একটু হাসলো। তার সেই ইনোসেন্ট লুকে এক ধরনের দুষ্টুমি খেলে গেল। সে বলল, রাজপুত্র হতে পারলাম কিনা জানি না, তবে এই রাজপ্রাসাদে আপনার জন্য স্পেশাল কোনো গাইড লাগলে আমি কিন্তু ভলান্টিয়ার হিসেবে তৈরি। তিথি খিলখিল করে হেসে উঠল। সে ইচ্ছে করেই কাবিরের দিকে পিঠ দিয়ে ফাহিমের একটু কাছে এগিয়ে গিয়ে বলল, তাই নাকি? আমি তো ভাবছিলাম একা একা ঘুরবো, কিন্তু আপনার মতো এমন কিউট গাইড পেলে হাতছাড়া করা তো বোকামি হবে। ওদিকে টেবিলের কোনায় দাঁড়িয়ে থাকা কাবিরের হাতের গ্লাসটা প্রায় মরমর করে ভেঙে যাওয়ার দশা। তিথি যে তাকে জ্বালানোর জন্য এই ফাহিমের সাথে ফ্লার্ট করছে, তার ভেতরটা রাগে রিরি করছে, কিন্তু আরশাদ চৌধুরীর উপস্থিতিতে সে কোনো সিন ক্রিয়েট করতে পারছে না।
বাড়ির অন্য প্রান্তে তখন ভিন্ন চিত্র। আহনাফ আর রোনা ধীরে ধীরে পুকুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। শ্যাওলাধরা প্রাচীন ঘাট আর চারপাশের হিজল গাছগুলো এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। আহনাফ রোনার দিকে তাকে শান্ত গলায় বলল, রোনা, এই পরিবেশটা দেখলে মনে হয় সময়টা এখানেই থমকে যাক। কোনো বিজনেস ডিল নেই, কোনো টেনশন নেই, শুধু আমি আর তুমি। রোনা আলতো করে আহনাফের হাত ছুঁয়ে বলল, সবসময় কি এমন থাকা যায় আহনাফ? তবে এই মুহূর্তগুলো আমি সারা জীবন মনে রাখব। অন্যদিকে বারান্দার এক কোনায় সাদ্দাম আর প্রমা নিজেদের মধ্যে এক তর্কযুদ্ধ চালিয়ে যাচ্ছে। সাদ্দাম বলল, কি প্রমা, তুমি তো দেখি ময়মনসিংহের জমিদার বাড়ির বউ হওয়ার স্বপ্নে বিভোর। ওই ফাহিম ছেলেটাকে দেখলে তিথির সাথে কেমন আঠা দিয়ে লেগে আছে। প্রমা চোখ রাঙিয়ে বলল, চুপ করুন সাদ্দাম ভাইয়া, তিথি তো অন্তত একটা কিউট ছেলেকে পেয়েছে, আর আমার কপালে জুটেছে আপনার মতো এক বেকল লেকচারার। বাড়ির মূল হলরুমে সারা ইয়াসমিন আর আলতাফ রহমান তখন পিয়ার শ্বশুর শাশুড়ির সাথে আড্ডায় মগ্ন। তহিন শিকদার আর ফাতেমা খানম তাদের বাড়ির পুরনো দিনের গল্প শোনাচ্ছেন। সবচেয়ে অদ্ভুত দৃশ্য দেখা গেল সোফায়। সেখানে আরশাদ চৌধুরী আর রাইনা বসে আছেন সানজিদা খালার সাথে। তিথির লাগিয়ে দেয়া সে আগুনের রেশ ধরে আরশাদ চৌধুরী এবার নিজে সানজিদা খালার সাথে একটু আলাপ জমানোর চেষ্টা করছেন। রাইনা পাশে বসে বিরক্তিতে মুখ কুঁচকে থাকলেও আরশাদ চৌধুরী যেন সানজিদা খালার শান্ত ব্যবহারে মুগ্ধ। তিনি বলছেন, সানজিদা, ইতালি তো মানুষের এত সময় নেই, আপনাদের আতিথেয়তা আমাকে সত্যি বদলে দিচ্ছে। সানজিদা খালা লজ্জায় নিচু স্বরে উত্তর দিচ্ছেন, আর আরশাদ চৌধুরী যেন মনে মনে বিয়ের সে প্রস্তাবটা নিয়ে নতুন করে ভাবছেন। তিথি আর ফাহিম তখন বারান্দার এক কোনায় দাঁড়িয়ে হাসাহাসি করছে। ফাহিম খুব সুন্দরভাবে তার গলার স্বর মোলায়েম করে তিথিকে পটাচ্ছে। তিথিও সুযোগ বুঝে কাবিরকে জ্বালানোর জন্য ফাহিমের প্রতিটি কথায় খিলখিল করে হেসে উঠছে। তিথি ফাহিমের চশমার ফ্রেমটা লক্ষ্য করে বলল, জানেন ফাহিম ভাইয়া, আপনার এই চশমাটা আপনাকে বড্ড বেশি ইনোসেন্ট বানিয়ে রেখেছে, কিন্তু আপনার চোখে অন্যরকম একটা তেজ আছে, ঠিক যেন সিনেমার কোনো মিস্টেরিয়াস হিরো। ফাহিম একটু ঝুঁকে এসে বলল, হিরো কিনা জানি না, তবে আপনার মতো দর্শকদের জন্য আমি ভিলেন হতেও রাজি। তিথি এবার কাবিরের দিকে তাকে গলার স্বর বাড়িয়ে বলল, আরে না না, আমাদের চারপাশে তো ভিলেনের অভাব নেই। ওই যে দেখুন, একজন তো সারাক্ষণ ড্রাকুলার মতো মুখ করে তাকিয়ে থাকে। আপনার মতো এমন মিষ্টি কথা বলা মানুষ তো আজকালকার দিনে পাওয়াই যায় না। কাবির কয়েক হাত দূরে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে ফাহিমের দিকে তাকিয়ে আছে। তার মস্তিষ্ক এখন অন্য কোনো লেভেলে কাজ করছে। সে গত 6 বছর ধরে আন্ডারগ্রাউন্ড এজেন্সির হয়ে যে কাজগুলো করেছে তার সব ডাটাবেস মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল। কাবিরের ভুরু কুঁচকে গেল। এই চেহারাটা তার খুব পরিচিত, যদিও ফাহিম শিকদার নামে সে এখানে পরিচিত, কিন্তু ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে এই চেহারাটাই দ্য ঘোস্ট নামে পরিচিত। ইতালি, আমেরিকা থেকে শুরু করে বহু দেশে সে ভিন্ন ভিন্ন নামে মানুষ মার্ডার আর ড্রাগ কার্টেলের সাথে জড়িত। বিশেষ করে ইতালিতে আরশাদ চৌধুরীর কোনো এক রাইভালের সাথে তার হাত ছিল কিনা সেটাও কাবিরের মাথায় এলো। ফাহিম কাবিরকে চেনে না, কারণ কাবির আন্ডারগ্রাউন্ডে খুব সাবধানে কাজ করে, তার আসল পরিচয় খুব কম মানুষই জানে। ফাহিম ভাবছে কাবির স্রেফ একজন সাধারণ বিজনেসম্যান বা ফ্যামিলি মেম্বার যে তার বোন তিথিকে নিয়ে পজিটিভ। কাবির মনে মনে হাসল, এক ভয়ঙ্কর শীতল হাসি। সে পকেট থেকে ফোন বের করে খুব সংক্ষেপে একটা কোড মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল তার টিমের কাছে। তিথি তখনও ফাহিমের সাথে ফ্লার্ট করতে ব্যস্ত। সে বলল, ফাহিম ভাইয়া, আপনি কি আমাকে এই বাড়ির ওই পুরনো লাইব্রেরিটা দেখাবেন? শুনেছি ওখানে নাকি অনেক রহস্যময় বই আছে। অবশ্যই তিথি, আপনার জন্য তো আমি পুরো বাড়িটাই রহস্যময় করে তুলতে পারি। কাবির এবার ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ ছিল শিকারী বাঘের মতো শব্দহীন। সে তিথির একদম পাশে এসে দাঁড়ালো এবং ফাহিমের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, কাবির শান্ত গলায় বলল, ফাহিম সাহেব, আমাদের এই ময়মনসিংহের মাটি খুব অদ্ভুত। এখানে অনেক সময় মাটির নিচে এমন কিছু চাপা পড়ে থাকে যা হুট করে বেরিয়ে আসলে সবার জন্য বিপদ হয়ে দাঁড়ায়।
আপনি কি রহস্য খুব পছন্দ করেন? ফাহিম একটু থমকে গেল। কাবিরের কোনো রাগ ছিল না, ছিল এক ধরনের বরফ শীতল সংকেত। সে হেসে বলল, রহস্য কার না ভালো লাগে কাবির ভাই, তবে আমি আবার রহস্য সমাধান করতে বেশি পছন্দ করি। কাবির তিথির দিকে একবার তাকালো। তিথি মুখ বেঁকিয়ে বলল, দেখলেন তো ফাহিম ভাইয়া, উনি যেখানেই যাবেন সেখানে জ্ঞান দিতে শুরু করবেন। আপনি ওনার কথা বাদ দিন তো, চলুন তো আমরা উপাসে যাই। তিথি ফাহিমের হাতটা ধরে যাচ্ছিল, কিন্তু কাবির খপ করে তিথির কবজি চেপে ধরল। তার হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে তিথি স্রেফ উফ করে উঠল। ফাহিম, মেহমানদের আদর আপ্যায়ন করুন, কিন্তু খেয়াল রাখবেন আতিথেয়তার আড়ালে যেন নিজের আসল পরিচয়টা ভুলে যাবেন না, কারণ আমি আবার হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ নিতে খুব পটু। ফাহিম শিকদারের চোখের মণি এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে কি তবে ধরা পড়ে গেল? না, তা অসম্ভব। সে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি বেশ মজার কথা বলেন কাবির ভাই, আপনার সাথে আড্ডাটা জমে উঠবে মনে হচ্ছে। তিথি কাবিরের হাত ছাড়ানোর চেষ্টা করে চিৎকার করে বলল, ছাড়ুন বলছি। আপনি কি পাগল হয়ে গেছেন? ফাহিম ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, ওনার মাথায় সারাক্ষণ এসব ক্রাইম থ্রিলার ঘটে, তো তাই সবাইকে সন্দেহ করে। কাবির তিথিকে হ্যাঁচকা টানে নিজের দিকে সরিয়ে আনলো। তারপর ফাহিমের কানের কাছে গিয়ে ফিসফিস করে ইতালিয়ান ভাষায় একটা শব্দ বলল, যা শুনে ফাহিমের গায়ের রক্ত হিম হয়ে গেল। কাবির এবার সোজা হয়ে দাঁড়িয়ে তিথির দিকে তাকালো। তার চোখে তখন বিচ্ছুরিত হচ্ছে এক ধরনের ভয়ঙ্কর তেজ। সে বলল, তিথি, আরশাদ আঙ্কেলের সাথে সানজিদা খালার বিয়ে হোক বা না হোক, এই বাড়িতে আজ অন্য কোনো বড় আয়োজন হবে, আর ফাহিম সাহেব, আপনার স্বীকার করার সময় শেষ। তিথি অবাক হয়ে কাবিরের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না কাবির কেন হঠাৎ এমন আচরণ করছে। অন্যদিকে ফাহিম শিকদার পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পেরেছে কাবিরকে। দুপুর 1টা বাজে। রোদের তেজ সরাসরি বাড়ির বিশাল উঠোনে এসে পড়েছে। প্রাচীন জমিদার বাড়ির প্রশস্ত উঠোনের মাঝখানে বড় একটা ছাতিম গাছের নিচে সবাই মিলে গোল হয়ে বসেছে। গরম থাকলেও চারপাশের গাছপালার কারণে একটা মোলায়েম হাওয়া বইছে সেখানে, কিন্তু সেই হাওয়ার চেয়েও বেশি গরম এখন আলোচনার বিষয়বস্তু মাফিয়া আরশাদ চৌধুরীর বিয়ে। তিনি এক হাতে একটা তালপাতার পাখা নিয়ে সানজিদা খালাকে বাতাস করছে, যেন খালা এখনই বিয়ের পিড়িতে বসা কনে। সে আরশাদ চৌধুরীর দিকে তাকিয়ে অত্যন্ত ভদ্র মানুষের মতো বলল, আঙ্কেল, আমি গতকাল সারা রাত ইন্টারনেটে সার্চ করে দেখলাম, ইতালিতে আপনার যে বিশাল বিজনেস, সেখানে একজন শান্ত পার্টনার খুব দরকার। আমাদের সানজিদা খালা তো শুধু শান্ত না, উনি একদম হিমালয়ের বরফ। আপনি যখন ওপর থেকে রেগে মেগে ফিরে আসবেন, খালা আপনাকে এক বাটি দুবাউরার গুড় মুড়ি মাখিয়ে দেবেন, দেখবেন আপনার সব মাফিয়াগিরি একদম জল হয়ে গেছে। তিথির লজিক শুনে সাদ্দাম আর প্রমা হাসি চেপে রাখতে না পেরে একে অপরের গায়ের ওপর লুটিয়ে পড়ল। সাদ্দাম হাসতে হাসতে বলল, আঙ্কেল, তিথির কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না। ইতালিয়ান পিৎজার সাথে ময়মনসিংহের শুটকি ভর্তার একটা ফিউশন কিন্তু ওয়ার্ল্ড ফেমাস হতে পারে। প্রমা চোখ টিপে যোগ করল, আর আরশাদ আঙ্কেলকে তো ইতালিতে সবাই ভয় পায়, আমাদের সানজিদা খালার সামনে বসলে উনি তো ভয়ে আধমরা হয়ে থাকবেন। কি দারুণ হবে না বিষয়টা? আহনাফ আর রোনা বেশ মজা নিচ্ছে। আহনাফ একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, আঙ্কেল, তিথি যখন লেগেছে তখন আপনার আর নিস্তার নেই। ময়মনসিংহের মেয়েরা একবার জামাই পছন্দ করলে তাকে আর ছাড় দেয় না। রোনা মিষ্টি করে হেসে বলল, আসলে আঙ্কেল, সানজিদা খালার মতো এমন গুণবতী মানুষ খুবই কম হয়। আপনি ভেবে দেখতে পারেন, আরশাদ চৌধুরী পাথরের মতো বসে আছেন, আর সানজিদা খালা লজ্জায় ঘোমটা টেনে একটু মাটির দিকে তাকিয়ে আছেন। তিথি এবার রাইনার দিকে তাকিয়ে আরও এক চোট শয়তানি হাসল। রাইনা আপু, মুখ কালো করে আসো কেন? সানজিদা খালা তোমার মা হওয়ার মানে তুমি বুঝতেই পারছো? তোমার ওই ইতালিয়ান মেকআপ কিট খালা কিন্তু সব ফেলে দিয়ে তোমাকে দিয়ে ডাল ঘুটুনি ঘটাবেন। উফ, ভাবতে আমার কি যে আনন্দ লাগছে। রাইনা বিরক্তিতে দাঁত কিরমির করে বলল, ড্যাড, দেখছো তো এরা কি শুরু করেছে? এদের সাথে বসে নাটক শোনার সময় আমার নেই। কাবির পুরোটা সময় একপাশে পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে সাইলেন্টলি সব দেখছিল, তার মুখে কোনো শব্দ নেই।
কিন্তু তিথির এই বিয়ের ঘটকালি দেখে সে মনে মনে বেশ উপভোগ করছে। সে জানে তিনি আরশাদ চৌধুরীকে নাজেহাল করার একটা মোক্ষম অস্ত্র খুঁজে পেয়েছেন। তিথি এবার হঠাৎ উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বললেন, শুনুন সবাই, বিয়ে যখন ফাইনাল তখন আজ বিকেলেই কিন্তু পান চিনি হবে। আরশাদ আঙ্কেল, আপনি আপনার পকেট থেকে ওই ইতালিয়ান আংটিটা বের করুন তো, খালার আঙ্গুলে একদম ফিট হয়ে যাবে। আরশাদ চৌধুরী এবার রাগে আর লজ্জায় উঠে দাঁড়িয়ে বললেন, তিথি তুমি কি একটুও থামবে না? তিথি বড় বড় চোখ করে নিষ্পাপ ভঙ্গিতে বলল, আরে আঙ্কেল, আপনি তো দেখি এখনই সানজিদা খালাকে ভয় দেখানো শুরু করেছেন। সারা ইয়াসমিন আর আলতাফ রহমান হাসতে হাসতে শেষ। ফাতেমা খানম আর তুহিন শিকদারও বেশ মজা পাচ্ছেন। সবাই যখন হাসাহাসি করছে, রাইনা তখন হুট করেই পাশে দাঁড়িয়ে থাকা ফাহিম শিকদারের দিকে তাকালো। ফাহিম চুপচাপ এক পাশে দাঁড়িয়েছিল, চোখে সেই ইনোসেন্ট অথচ মিস্টিরিয়াস লুক। রাইনা মনে মনে ভাবল, এই ছেলেটাকে কাবিরের চেয়েও একে তো বেশি ডেশিং লাগছে। রাইনার দৃষ্টিতে এক ধরনের মুগ্ধতা খেলে গেল, যা তিথির নজর এড়ালো না। তিথি ফিসফিস করে কাবিরকে বলল, ওই দেখুন আপনার উডবি হাজব্যান্ডের উডবি বউ আবার কার দিকে নজর দিচ্ছে, সাবধান মিস্টার ড্রাকুলা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুবাওরার সে প্রাচীন জমিদার বাড়ির আঙিনে সানজিদা খালা আর আরশাদ চৌধুরীর 4 হাত এক হলো। কাজী সাহেব যখন খুতবা পড়ছিলেন, আরশাদ চৌধুরী আর চোখে কাবিরের দিকে তাকাচ্ছিলেন, যেন বলছেন, তোমার ওই পাগলি কাজিনের পাল্লায় পড়ে আমার ইমেজের 12টা বেজে গেল। তখনই ফাহিম শিকদার অত্যন্ত বিনয়ের সাথে তুহিন শিকদারকে বলল, আব্বু, আমার অনেক দিন হলো ময়মনসিংহে যাওয়া হয় না, প্রিয়া আপু আর ইমরান ভাইয়া তো যাচ্ছেই। আমি ভাবছি তিথি আর কাবির ভাইয়াদের সাথে একটু ঘুরে আসি, ওদের সাথে আড্ডাটাও জমবে। তুহিন শিকদার আর ফাতেমা খানম তাদের ছোট ছেলের এই আবদারে না করতে পারলেন না, যদিও কাবিরের চোখের কোণ তখনও বরফ শীতল। খাওয়া দাওয়া আর বিয়ের হুল্লোড় শেষে এবার ফেরার পালা। 3টি চকচকে গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। প্রথম গাড়িতে ড্রাইভিং সিটে কাবির, পাশে তিথি, আর পেছনের সিটে আহানাফ, রোনা, সাদ্দাম আর প্রমা। দ্বিতীয় গাড়িতে আছেন আলতাফ রহমান আর সারা ইয়াসমিন। তাদের সাথে নতুন বিবাহিত দম্পতি ইমরান আর প্রিয়া। প্রিয়া তার শ্বশুরবাড়ি ছেড়ে যাওয়ায় বিষণ্ণতা ভুলে ইমরানের হাত ধরে বসে আছে। তৃতীয় গাড়িতে আসল সার্কাস, সামনে আরশাদ চৌধুরী আর তার সদ্য বিবাহিত স্ত্রী সানজিদা বেগম। পেছনের সিটে রাইনা আর ফাহিম শিকদার। আরশাদ চৌধুরী বারবার সানজিদা খালার দিকে তাকাচ্ছেন, আর সানজিদা খালা লজ্জা পেয়ে জানালা দিয়ে ধোবাউড়ার কাশফুল দেখছেন। কিন্তু রাইনার অবস্থা শোচনীয়। সে আগে কাবিরের পেছনে ঘুরঘুর করছিল, কিন্তু এখন থেকে তার চোখ জোড়া ফাহিম শিকদারের ওপর স্থির। ফাহিম তার চশমাটা একটু করে রাইনাকে উদ্দেশ্য করে বলল, রাইনা, ইতালিতে কি এমন সুন্দর সবুজ মাঠ দেখা যায়, নাকি সেখানে শুধু দালান কোঠা? রাইনা হাঁ করে ফাহিমের দিকে তাকিয়ে রইল, মনে মনে বলল, কাবির তো আস্ত একটা পাথর, কিন্তু এই ছেলেটা তো জীবন্ত হার্টথ্রব। এর হাসিটা তো পুরো হলিউড হিরোদের মতো। রাইনা সুন্দর করে হেসে উত্তর দিল, আরে কি যে বলেন না, ইতালি থেকে এই ময়মনসিংহ কত সুন্দর, শুধু মন চায় সারা জীবন যেন এখানে থেকে যাই। ফাহিম মনে মনে, মেয়েটা কি আমার সাথে ফ্লার্ট করছে? ওয়েল, এইটা ভালো সুযোগ তিথির কাছাকাছি যাওয়ার। ময়মনসিংহের সদরে পৌঁছে আরশাদ চৌধুরী সবাইকে অবাক করে দিয়ে তার স্ত্রীকে নিয়ে নতুন বাড়িতে ঢুকলেন। কাবিরদের ঠিক সামনের বাড়িটি তিনি এর মধ্যে প্রতিবেশী এক ভদ্রলোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়েছেন। গাড়ি থেকে নামার সময় তিথি মুচকি হেসে আরশাদ আঙ্কেলকে বলল, আঙ্কেল, এখন থেকে তো আমরা প্রতিবেশী। সানজিদা খালা যখনই ভালো কিছু রান্না করবেন আমি কিন্তু পাঁচিল টপকে খেতে চলে আসব। আরশাদ চৌধুরী দাঁত কিরমির করে বললেন, তোমার জন্য আমি সীমানা প্রাচীরে কারেন্ট দিয়ে রাখবো তিথি। তিথি মনে মনে বলল, আঙ্কেল, আপনি যতই ওপর দিয়ে রাগ দেখান না কেন, আসলে আপনি যে নিজেও খুশি অনেক, আপনাকে সেটেল করলাম। এবার আইনাপুর পালা। শয়তানি হাসি দিয়ে কাবিরের দিকে তাকালো, পরক্ষণে ফাহিমের দিকে তাকিয়ে কিউট হাসি দিয়ে বলল, বাই ফাহিম ভাইয়া, রাতে দেখা হবে। তিথি যখন গটগট করে বাড়ির ভেতর ঢুকতে যাচ্ছিল, তখনই কাবির এক হ্যাঁচকা টানে তাকে থামিয়ে দিল। কাবির তিথিকে দেয়ালের সাথে চেপে দাঁড় করালো। তার চোখের দৃষ্টি তখন আগ্নেয়গিরির মতো তপ্ত।
কাবির দাঁতে দাঁত চেপে বলল, খুব তো ভাই ফাহিম ভাইয়া বলা হচ্ছে। ওই ছেলের চোখে কি দেখেছো যে এত ডানা গজিয়েছে তোমার? রাতে আবার দেখা হবে মানে কি? উফ, হাত ছাড়ুন অসভ্য সিংহ, লাগছে তো। ফাহিম ভাইয়া কত কিউট, কত ভদ্র, আর আপনি সারাক্ষণ যেন মনে হয় কাঁচা মানুষ চিবিয়ে খাবেন। আপনি জেলাস হচ্ছেন না তো? শোনো তিথি, ফাহিম কে বা ওর পরিচয় কি সেটা তোমার ধারণার বাইরে। ওর ধারের কাছে যাওয়ার চেষ্টাও করবে না। এটা কোনো খেলা নয়। আর আপনি তো দেখে একদম গোয়েন্দা গল্পের হিরো হয়ে গেলেন। ফাহিম ভাইয়া বুঝিয়ে আপনার কোনো পুরনো শত্রু, নাকি আপনি ভয় পাচ্ছেন যে আপনার চেয়েও ডেশিং কেউ চলে এসেছে? ভয় আমি পাই না তিথি, ভয় আমি দেখাই। আর রাতে যদি তোমাকে বারান্দায় দেখি, তবে ওই ফাহিমের সামনেই তোমাকে কোলে তুলে ঘরে নিয়ে আসবো। তখন সবার সামনে ইজ্জতটা কার যাবে ভেবে দেখেছ? তিথির হাসি এক মুহূর্তে উবে গেল। সে জানে কাবির যা বলে তা করার ক্ষমতাও রাখে। সে আমতা আমতা করে বলল, আপনি বড্ড অসভ্য। আমি শুধু ভয় দেখান। আমি তো শুধু রাইনা আপুর একটা ব্যবস্থা করতে চাইছিলাম। রাইনার ব্যবস্থা রাইনাই করবে। আর হ্যাঁ, তুমি যদি নিজের ভালো চাও, তবে আজ রাতে ঘরে তালা দিয়ে বসে থাকবে। তোমার মুখে ফাহিমকে বলা ওই কিউট বিশেষণটা যেন আর দ্বিতীয়বার না শুনে মাইন্ড ইট। রাত 10টা বাজে। ময়মনসিংহ শহর এখনও কোলাহলপূর্ণ। অরণ্য কুটিরে ডিনার সময়। আলতাফ রহমান গম্ভীর কণ্ঠে বললেন, প্রমা, তিথি, তোমাদের তো এপ্রিল মাসে বোর্ড পরীক্ষা। তা পরীক্ষার প্রস্তুতি কেমন? পড়াশোনা কি ঠিকঠাক চলছে নাকি সব ফাঁকিবাজি? আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, প্রস্তুতি একদম তুঙ্গে। বইয়ের সাথে আমার সম্পর্ক এখন অনেকটা দূর সম্পর্কের আত্মীয়ের মতো দেখা হয় মাঝে মধ্যে, কিন্তু চেনা চেনা লাগে না। ও ঠিক বলেছে আব্বু, আমার অবস্থা আরও ভালো। আমি তো বই খুললেই মনে হয় যেন কোনো মহাকাব্য পড়ছি। এক পৃষ্ঠা পড়তেই ঘুমের রাজ্যে হারিয়ে যাই। সারা ইয়াসমিন বলল, শোনো, কাবির তো 2 মাসের ছুটি নিয়েছে আরশাদ চৌধুরীর কাছ থেকে। তোরা দুজন কাবিরের কাছেই পড়তে পারিস এই কয়দিন, ও বেশ ভালো বুঝিয়ে দেবে। হ্যাঁ, সারা ঠিকই বলেছে, কাবির মেধাবী, ও তাদের গাইড করলে রেজাল্ট ভালো হবে। তিথির সাথে সাথে না বোধক মাথা নেড়ে বলল, ওরে বাবা, না না আঙ্কেল আন্টি, একদম না। কাবির ভাইয়ের কাছে পড়তে যাওয়া মানে তো স্বেচ্ছায় কারাদণ্ড নেয়া। আমার এই স্বাধীন আত্মা অত নিয়মকানুন মানতে পাইবে না। হ্যাঁ বাবা, তিথি ঠিকই বলেছে। কাবির ভাই তো গম্ভীর, ওর সামনে বসলে তো শুধু পড়া ভুল উল্টো ক খ বলা শুরু করবে। আলতাফ রহমান হেসে বলল, আরে কোনো সমস্যা হবে না আঙ্কেল, আমি তো কোনো মানুষকে ভয় পাই না। আমি ভয় পাই আসল সিংহকে। মানে কাবির ভাই যখন পড়াতে বসে, তখন ওনার যা গম্ভীর চেহারা হয়, তার চেয়ে খাঁচার ক্ষুধার্ত সিংহেরও অনেক বেশি মায়াবী লাগে। আমি বাবা ওই সিংহের গুহায় পা দিচ্ছি না। সারা ইয়াসমিন বলল, তোমরা মিছিমিছি ভয় পাচ্ছ। কাবির বাইরে গম্ভীর হলেও মনে মনে তোদের অনেক কেয়ার করে। ও তোদের বড় ভাইয়ের মতো। একটু বকা দিলে কি আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ও থাকলে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। তাছাড়া তিথি, কাবির তোর স্বামী, নিজের স্বামীকে এত ভয় পেলে চলে? ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। সারা ইয়াসমিন রান্নাঘরের দিকে ফিরে ডাক দিলেন, জরিনা, ও জরিনা, এদিকে আয় তো। জরিনা হাতে একটা ডালের চামচ নিয়ে দৌড়ে এসে, জি আম্মা যান, ডাকছেন? যা তো, চট করে কাবিরের ঘরে যা। ওকে গিয়ে বলবি আজ রাতে আমাদের সাথে ডিনার করতে। আর বলবি আমি নিজে ওকে আসতে বলেছি, কোনো ওজোর আপত্তি শুনব না। কাবির সাবরে ডাকমো, এই যে গম্ভীর মানুষটা আইসা, আম্মাজান যাইতাছি। দেখি যমরাজের ডিনারের নিমন্ত্রণ দিয়া কতক্ষণ টিকতে পারি। তিথি ফিসফিস করে প্রমাকে বলে, দেখলি তো প্রমা, যমরাজকে ডিনারে ডাকা হচ্ছে। আজ রাতে আমাদের ফাঁসির দড়ির মাপ নেওয়া হবে মনে হচ্ছে। জরিনা উল্টো যখন দিকে ফিরে দৌড় যাবে, ঠিক তখনই কাবির ফোন রেখে ঘর থেকে বেরিয়ে এলো। তার পরনে সাদা ট্রাউজার আর কালো শার্ট, হাতা দুটো কোণি পর্যন্ত গুটানো, হালকা গোলাপি ঠোঁট, ফর্সা মুখে চাপ দাড়ি, চোখের কালো মনির গভীরতায় চেহারায় হাজার গুণ সৌন্দর্য ফুটিয়ে তোলা, একদম যেন কোনো অ্যাকশন সিনেমার হিরো। এই যে জরিনা খালা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন কেন? কি হয়েছে? জরিনা তো ভয়ে আধ মরা। সে কোনো মতে করতে করতে এক দৌড়ে নিচে নেমে গেল। কাবিরও ভুরু কোঁচকে তার পিছু পিছু নিচে নেমে আসছে।
নিচে তখন ডাইনিং টেবিলে সবাই বসে আছে। তিথি এক হাত দিয়ে গাল টিপে ধরলো কাবিরকে। এই লুকে দেখে সে যেন সব ভুলে গেছে। ওরে আল্লাহ, কালো শার্টে কাবির ভাইকে তো জাস্ট আগুন লাগছে। একে কি বলে সুদর্শন সিংহ? তিথি মন্ত্রমুগ্ধের মতো কাবিরের দিকে তাকিয়ে আছে। এমন সময় সারা ইয়াসমিন বললেন, কিরে তিথি, তাকিয়ে আছিস কেন? ভাত খা। তিথি ঘরের মধ্যে এক দলা ভাত মুখে তুলতে গিয়ে লক্ষ্যই করল না যে সে ভাতের সাথে ডালের বাটিতে থাকা আস্ত একটা কাঁচা মরিচ আর লেবুর খোসা মুখে পুড়ে দিয়েছে। উফ, আহ আহ, ঝালে আর তেতোয় সে চোখ মুখ লাল হয়ে গেছে। সে বিষম খেয়ে কাশতে শুরু করলো। আলতাফ রহমান আর সারা ইয়াসমিন একসাথে হেসে ফেলে বলে, আরে আরে, দেখে খা, তোর চোখ কি প্লেটে নাকি অন্য কোথাও? প্রমা তিথির পাঁজরে একটা কণি দিয়ে গুঁতো মেরে ফিস করে বলল, কিরে, ক্রাশকে একটু বেশি ঝাল লেগে গেল? বড্ড বেশি গিলতে গিয়েছিলি তো, তাই ডাল ভাত আর ব্ল্যাক শার্ট সব একসাথে তালগোল পাকিয়ে গেছে। প্রিয়া হেসে বলে, তোর কাণ্ড দেখে তো মনে হচ্ছে কিছু দেখে খুব বড় শক খেয়েছিস। তিথি বলল, হ্যাঁ, অসভ্য সিংহ এত সুন্দর হলো কবে সেইটাই ভাবছি। ভাবি পরে হবে, আগে খেয়ে নে। তিথি, তোকে দেখে মনে হচ্ছে আমার ভাইকে দেখে বড় সড়ো ক্রাশ খেয়েছিস। আপু, তুমিও না। কাবির বরাবরের মতোই নির্বিকার। সে ধীর পায়ে চেয়ার টেনে বসল, যেন সে কিছুই বোঝেনি। কিন্তু তিথির ঝালে লাল হওয়া মুখ আর জল ভেজা চোখ দেখে তার ঠোঁটের কোণে সূক্ষ্ম একটা হাসির রেখা দেখা দিল। আলতাফ রহমান কাবিরের দিকে তাকিয়ে সরাসরি প্রস্তাবটা দিলেন, কাবির, তুমি তো আরশাদ চৌধুরীর অফিস থেকে এই 2 মাস ছুটি নিয়েছ। আমি চাইছি তুমি এই সময়টা একটু কাজে লাগাও। তিথি আর প্রমার তো সামনে বোর্ড পরীক্ষা, ওদের পড়াশোনায় একটু সময় দাও। ওদের যা অবস্থা, তুমি গাইড না করলে বিপদ আছে। হ্যাঁ বাবা কাবির, তুমি ছাড়া ওদের বাগে আনা কঠিন। তুমি তো জানো ওরা কত বড় ফাঁকিবাজ। ঠিক বলেছ মা, এই 2 বাদর তো পড়তেই চায় না, সারাদিন শুধু আড্ডার নাটক। ভাইয়া, তুমি পারবে ওদের লাইনে আনতে। ইমরান একপাশে বসে মিটিমিটি হাসছে। সে যেন কাবির পড়াতে বসলে এই দুজনেরই কি দশা হবে। সারা ইয়াসমিন জরিনাকে ডেকে বলে, জরিনা, ও জরিনা, শোনো, মাংস আর তরকারিগুলো তাড়াতাড়ি বড় গামলায় বাড়ো। আরশাদ চৌধুরী, সানজিদা ভাবি, রাইনা আর ফাহিমের জন্য সব আলাদা করে রেডি করো, ওরা সবাই আসছে। ইমরান এই সুযোগে আলতাফ রহমানের দিকে একটু ইতস্তত করে তাকাল। আব্বু, যদি কিছু মনে না করেন, আমার ছোট ভাই ফাহিমকে কি এই কদিন এই বাড়িতে রাখা যায়? মানে ওখানে ও একা একা বোর হবে, এখানে সবার সাথে থাকলে ওর সময়টা ভালো কাটবে। আর ইমরান, এটা কোনো কথা বলার? ফাহিম তো আমার নিজের ছেলের মতোই, অবশ্যই ও এখানে থাকবে। ওর জন্য ঘর রেডি করতে বলো। ফাহিমের আসার কথা শুনে তিথি আর নিজের আনন্দ চেপে রাখতে পারল না। সে চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠল। ইস, ফাহিম আসছে, জাস্ট ফাটাফাটি হবে, আমাদের আড্ডা এবার জমবে। থ্যাংক ইউ আঙ্কেল, আই লাভ ইউ। তিথির এই অতি উৎসাহ দেখে কাবির ভাতের প্লেট থেকে মাথা তুলে খুব ধীর স্থিরভাবে তার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত চাহনি। ফাহিম আসছে বলে অত খুশি হওয়ার কিছু নেই তিথি, সামনে বোর্ড পরীক্ষা, পুরো দমে পড়াশোনায় মনোযোগী হতে হবে। কাল সকাল 8টা থেকে তোমাদের দুজনের স্টাডি শুরু। তিথির মুখের হাসিটা মুহূর্তেই যেন উবে গেল। সে ফাহিমের আসার আনন্দে ডগমগ করছিল, কিন্তু কাবিরের এই সকাল 8টার হুমকি শুনে তার মনে হলো খাঁচার সিংহ আসলেই গর্জন শুরু করে দিয়েছে। ডিনারের মাঝপথেই কলিং বেল বেজে উঠল। জরিনা দরজা খুলতে হুড়মুড় করে ভেতরে ঢুকলেন আরশাদ চৌধুরী, সানজিদা খালা, রাইনা আর ফাহিম। রাইনার মুখটা একটু ভার, কিন্তু ফাহিম বরাবরের মতোই শান্ত। সবাইকে দেখে আলতাফ রহমান আর সারা ইয়াসমিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আপ্যায়নের জন্য। ঠিক তখনই তিথি বলে উঠল, আরে আরশাদ আঙ্কেল, একদম সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি হাত ধুয়ে বসে পড়ুন, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শরীরে একদম টাইগার শক্তি নিয়ে নিন। আজ না আপনাদের বাসরাত, অনেক খাটুনি আছে তো আপনার। তিথির মুখে এই কথা শুনে যেন ডাইনিং টেবিলে একটা আস্ত বোমা ফাটল। কাবির বিস্মিত চোখে তিথির পানে তাকালো। সে মোটেও আশা করেনি তিথি যে এমন লাগামহীন কথা বলতে পারে। আলতাফ রহমান ও সারা ইয়াসমিন হতভম্ব হয়ে হা করে তাকিয়ে আছেন। প্রমা হাসতে হাসতে টেবিলের নিচে গড়িয়ে পড়ার দশা, পেটে খিল ধরে গেছে ওর, কোনো মতে মুখ চেপে হাসছে।
প্রিয়া টিস্যু দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে আর ভাবছে এই মেয়ের পেটে এত বুদ্ধি আসে থেকে। ইমরান বিস্ময়ে হতবাক হয়ে ভাবছে এই মেয়ে কি আসলে সুস্থ। আরশাদ চৌধুরী ভেবাচেকা খেয়ে আমতা আমতা করে বলল, এই একই কথা তিথি, বাসরাত মানে এই বয়সে আমি মানে? আরে আঙ্কেল ভুল বুঝবেন না, আপনার আর সানজিদা খালার তো আজ বিয়ে বার্ষিকী, মানে বিবাহ বার্ষিকীর রাত, মানি তো বাসর রাত, তাই না? আপনারা বুড়ি হলে কি রোমান্স করা বারণ আঙ্কেল? আজ কিন্তু একদম সারাসারি নেই। সানজিদা খালা লজ্জায় কাপড়ে আঁচল চেপে মুখে দাঁড়িয়ে থাকলেন। কাবির কাশতে কাশতে লাল হয়ে গেছে। তিথি, এনাফ, একদম চুপ করো, তুমি কিন্তু দিন দিন লিমিট ক্রস করছো। ডাইনিং টেবিলের পরিস্থিতি এখন থমথমে। আরশাদ চৌধুরীরা টেবিলে বসলো। রাইনা ভাবছে তিথি প্রমাকে কাবির পড়াবে ভালো, তবে আমার কি হবে যদি তিথি কাবিরকে নিয়ে নেয়? না, তিথি তো কাবিরের কাজিন, ও আমাকে কাবিরকে ইমপ্রেস করতে হেল্প করছে, ও কিছু করতে পারে না। তবে ফাহিম, ওকেও তো আমার ভালো লাগে। উফ, আমি বুঝতে পারছি না। হঠাৎ রাইনার চোখ গেল কাবিরের দিকে। সাদা শার্টের ট্রাউজার আর কালো শার্টে কাবিরকে আজ যা লাগছে। রাইনার মনে মনে ভাবলো, ফাহিম তো বাচ্চা কাচ্চা, আসল মেচিউর হিরো তো এই কাবির। রাইনার চোখে আবার অন্যরকম ভালো লাগা কাজ করতে শুরু করলো, যা তিথির তীক্ষ্ণ নজর এড়ালো না। তিথি মনে মনে ভাবলো, ওরে বাবারে, রাইনার নজর দেখি আমার হবু ক্রাশের ওপর, এটা হতে দেয়া যাবে না। তিথি খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। কাবির তখন বেসিনের দিকে যাচ্ছিল হাত ধুতে। তিথি ইচ্ছে করে ওর গায়ের ওপর গিয়ে পড়ল। সাথে সাথে কাবিরের ধবধবে সাদা ট্রাউজার আর কালো শার্টের ওপর ডালের বাটি আর তরকারি উল্টে গেল। কাবির চল শক্ত হয়ে গেল, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে তিথির দিকে এমনভাবে তাকালো যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। তিথি এক দৌড়ে সারা ইয়াসমিনের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। ও মা গো, আন্টি বাঁচাও, তোমার এই ডাকরুল্লা ছেলে এখন আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। দেখো দেখো, চোখ দিয়ে কেমন লেজার বের করছে। আন্টি ওকে বলো আমি তো ইচ্ছে করে করিনি, ডালটা নিজে ওনার শার্টে গিয়ে সুইসাইড করেছে। আরে বোকামে, আমি থাকতে ও তোকে কিছু করতে পারবে না, ভয় নেই। তিথি বাঁকা হেসে বলে, ওরে আমার মশলাদার মমি, আপনি তো আমায় বউ হিসেবে স্বীকৃতি দেন না, সারাদিন শুধু ধমকান। তাই আমি ভাবছি আপনাকে আজই মনে মনে ডিভোর্স দিয়ে দেব, আর ওই ফাহিম ভাইয়াকে বিয়ে করে সুখে সংসার করব। এতে অন্তত আপনার মতো এমন খারুস নয়। তিথির মুখে ডিভোর্স আর ফাহিমকে বিয়ে করার কথা শুনে কাবিরের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সেই হিতাহিত জ্ঞান হারিয়ে ঝটকা টানে তিথিকে নিজের আরও কাছে টেনে নিল এবং মুহূর্তের মধ্যে তিথির ঘাড়ের পাশে শক্ত করে একটা কামড় বসিয়ে দিল। তিথি ব্যথায় আর বিস্ময়ে চোখ বড় বড় করে, আহ ওরে বাবারে, মাগো খেয়ে ফেলল রে। কাবির তিথির কানের কাছে মুখ নিয়ে তপ্ত স্বরে, আমার কাছ থেকে মুক্তি পাওয়া তো সহজ নয় পাগলু ফিঙ্গে। আমি তোমায় স্বীকৃতি দেব কি দেব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, কিন্তু খবরদার যদি ওই ডিভোর্সের কথা আর একবারও মুখে আনো, তবে তোমার দেহের প্রতিটা ভাঁজে এমন আঘাত দেব যা তুমি কল্পনা করতে পারবে না। রিমেম্বার, আই এম নট ইয়োর অ্যাভারেজ ভিলেন। ও আন্টি গো, তোমার ছেলে তো আস্ত একটা রাক্ষস, ও তো আমাকে জ্যান্ত চিবিয়ে খাচ্ছে। বাঁচাও আমায় এই রাক্ষস ভাইয়ের হাত থেকে। আবার ভাইয়া বললে? বলেছি না এই নামে ডাকবে না। এবার যদি আবার ভাইয়া বলেছে তবে কিন্তু ঘাড়ে নয়, একদম ঠোঁটে কামড় দিয়ে ঠোঁট ছিঁড়ে দেব। বাইরে থেকে প্রমার গলা শোনা যাচ্ছে, কিরে তিথি, ভেতর থেকে এত চিল্লাচিল্লি কিসের? কাবির ভাইয়া কি তোকে জ্যান্ত চিবিয়ে খাচ্ছে নাকি? দরজা খোল বলছি। প্রমার ডাক শুনে তিথি ভাবল এই বুঝি মুক্তি পাওয়ার সুযোগ। সে কাবিরের শক্ত বাঁধন থেকে ছুটে দরজার দিকে যার জন্য পা বাড়ালো। উফ, প্রমা এসে গেছে, এবার আমি বাঁচলাম। সারুন বলছি, অসভ্য সিংহ, নইলে প্রমাকে বলে দেব আপনি আমার ঘাড়ে কামড় দিয়ে আমাকে নীল করে দিয়েছেন। তিথি যেই না দরজার দিকে দৌড়ে দিতে যাবে, অমনি কাবির এক ঝটকায় ওর কোমর ধরে নিজের দিকে টেনে আনলো। তিথি ছিটকে এসে আশ্রয় পড়ল কাবিরের খালি বুকের ওপর। কাবির ওর দুই হাত নিজের এক হাত দিয়ে পিঠ মোড়া করে ধরল। কোথায় যাচ্ছ বিবি জান? খেলা তো কেবল শুরু। প্রমা ডাকছে ডাকুক, ও তো জানে আমি তোমায় শাসন করছি। আর তুমি যদি এখন এই অবস্থায় বাইরে যাও
তবে তোমার ঘাড়ের ওই কামড়ের দাগ দেখে সবাই কি ভাববে সেটাই ভেবেছ? তিথি এবার আর চোখে আয়নায় নিজের ঘাড়ের দিকে তাকালো। লাল হয়ে ফুলে আসছে জায়গাটায়। এই অবস্থায় বাইরে গেলে তো নির্ঘাত কেলেঙ্কারি। আমার রোমান্টিক ড্রাকুলা, আপনি তো আসলেই একটা ইবলিস। এখন আমি বাইরে যাব কি করে? প্রমা তো ভাববে আমরা ভেতরে কুস্তি লড়ছি। দয়া করে ছাড়ুন, আমার কোনো দিন আপনাকে পাউডার মাখা পালোয়ান বলবো না, প্রমিস। কাবির বাঁকা হেসে তিথির কানের কাছে মুখ নিয়ে বলল, শুধু ওটা না, আর কি বলবে না? ভাইয়া ডাকবে? না না না, একদম না। আপনি যা বলবেন তাই ডাকবো, দরকার হলে ওগো, প্রাণনাথ, হিটলার, যা খুশি। শুধু এখানকার মতো আমায় ছেড়ে দিন। আমার জান বের হয়ে যাচ্ছে। কাবির তিথির অসহায় মুখটা দেখে মনে মনে হাসলো, কিন্তু মুখে সে গাম্ভীর্য ধরে রাখল। ওদিকে প্রমা বাইরে থেকে আরও জোরে চিৎকার শুরু করেছে, কাবির ভাই, দরজা না খুললে আমি কিন্তু আব্বুকে ডাকবো। তিথি তখন ভয় সিটিয়ে গেছে। তার অবস্থা এখন ছেড়ে দেমা, কেঁদে বাঁচি। কাবির তাকে ছাড়ছেও না, আবার দরজাও খুলছে না। তিথি বুঝতে পারছে এই খারুশ মানুষটার কবজায় পড়ে তার আজ দফারফা হওয়ার দশা। কাবির তিথিকে এক ঝটকায় ছেড়ে দিয়ে ড্রয়ার থেকে একটা মলম বের করলো। তিথি দরজা দিয়ে পালানোর চেষ্টা করতেই কাবির ওর ওড়না ধরে টেনে আবার দেয়ালের সাথে দাঁড় করিয়ে দিল। একদম নড়বে না। ঘাড়ের যে অবস্থা করেছে, এই দাগ নিয়ে বাইরে গেলে কাল সকালে আমাদের বিয়ের সানাই বেজে যাবে। মাথায় নিচু করো, মলমটা লাগিয়ে দিই। কামড় দেওয়ার সময় মনে ছিল না যে দাগ হবে? তখন তো একদম বাঘ সেজেছিলেন, এখন দেখি ডাক্তার সাজছেন। ইস, জলে রে। আঙ্কেল তো বাসর রাতের কথা বলছে, আর আপনি তো আমাকে জ্যান্ত কোরবানি করার ব্যবস্থা করছেন। কাবির তিথির ঘাড়ে আঙুল দিয়ে মলম ঘষতে ঘষতে বলল, চুপ করো তো পাগলু ফিঙ্গে। তোর মুখে কি কোনোদিন খিল পড়বে না? খিল কেন পড়বে? কামড় তো আপনি দিয়েছেন, আমার জিভ তো আর ছিঁড়ে দেননি। মলম লাগাচ্ছেন নাকি বিষ ঢালছেন? আপনার এই লোহার মতো হাত লাগলে তো মলমের চেয়ে ব্যথা বেশি লাগে। আমি তো ভাবছি আপনার এই মলম মাখানো ঘাড় নিয়েই ফাহিমকে গিয়ে বলবো, দেখো ফাহিম ভাইয়া, তোমার হিরো হওয়ার সুযোগ এসেছে, এই দানবটাকে মারো। কাবির মলম লাগাতে লাগাতে একটু জোরে চাপ দিল, বলল, আবার ফাহিম, আর একটা কথা বললে কিন্তু মলম লাগানো বন্ধ করে আবার নতুন করে কামড় দিব। তখন কিন্তু সারা রাত কান্না করেও কাজ হবে না। মারুন আমায়, মেরেই ফেলুন। আপনার এই অসভ্য মার্কা অত্যাচারটা সইতে পারছি না। মলম না লাগিয়ে বরং আমাকে একটু বিষ খাইয়ে দিন, অন্তত আপনার এই খারুশ মুখটা তো আর দেখতে হবে না। বাড়ি থেকে প্রমার চিৎকার আরও বাড়ল, কিরে তোরা এতক্ষণ ধরে কি করছিস? নিচে সবে ডাকছে, দরজা খোল না রে বাবা। প্রমা, তুই তাড়াতাড়ি আঙ্কেলকে ডাক। তোর এই কাবির ভাই তো আমাকে মলম দিয়ে আমাকে এখন ফ্রাই করার প্ল্যান করছে, বাঁচা আমায়। কাবির বিরক্ত হয়ে তিথির মুখটা এক হাত দিয়ে চেপে ধরল। মলম লাগানো শেষ করে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, গাড়িতে অনেক চালালে বিবিজান, এখন গ্যারেজে ঢোকার সময় হয়েছে। এই দাগটা ওড়না দিয়ে ঢেকে রাখো, নইলে কাল থেকে তোমার পড়াশোনা আমি বাথরুমে বসে করাবো। আপনি নিজেকে কি ভাবেন শুনি? এই অন্যায়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। মনে রাখবেন, এর বদলা আমি এমনভাবে নেব যে আপনার ওই 6 প্যাক তখন 6W হয়ে যাবে। দেখব। তোমার প্রতিশোধ তো কেউ ডালের বাটি পর্যন্তই সীমাবদ্ধ। বিবি জান, অসভ্য কোথাকার, আপনি ভাই নামের কলঙ্ক। সিসি, এমন খারুশ লোক যে নিজের বউকে ঘাড়ে কামড় দেয়, তাকে তো মিউজিয়ামে রাখা উচিত। তিথি আর এক মুহূর্ত দাঁড়ালো না। বাইরে দাঁড়িয়ে থাকা প্রমার হাত ধরে এক হ্যাঁচকা টান দিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল। প্রমার তো হ্যাবলা হয়ে তাকিয়ে আছে, ও কিছুই বুঝতে পারছে না যে ভেতরে আসলে কি এমন কুস্তি হলো। পেছনে তাকিয়ে কাবির শুধু শব্দহীন একটু হাসলো। ওর সে হাসিটা ছিল গভীর ও রহস্যময়, কিন্তু সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ওর ফোনের ভাইব্রেশন পকেট থেকে ফোনটা বের করতেই দেখলো ওর স্পেশাল অ্যাসিস্ট্যান্টের আনাস কল। কাবির কণ্ঠস্বর মুহূর্তেই বরফের মতো শীতল হয়ে গেল। বলো, কি আপডেট স্যার? চারদিকের পরিবেশ এখন শান্ত, তবে ইতালিতে একটা বড় খবর আছে। আরশাদ চৌধুরীর ওপরেও একজন বস আছে, যাকে আন্ডারওয়ার্ল্ডে সবাই গড অফ ইতালি নামে চেনে। এই লোকটা পুরো বিশ্বে ফাহিম নামের ছোট বড় সব গ্যাংস্টারদের নিজের হাতের পুতুল বানিয়ে বিলিয়ন বিলিয়ন টাকার ব্যবসা চালাচ্ছে।
অস্ত্র থেকে শুরু করে ড্রাগস সবই ওর ইশারায় চলে। কাবিরের চোখের মনে শুরু হয়ে এলো। সে জানালার দিকে তাকে অন্ধকারের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আরশাদ চৌধুরীর ব্যাকগ্রাউন্ড বলো, সে কি জেনে শুনে এসবের সাথে জড়িত, নাকি সেও কারো হাতের ঘুঁটি? আর এই গড অফ ইতালি লোকটা কেন আরশাদ চৌধুরীকে সামনে রেখে নিজে আড়ালে থাকছে? তার আসল উদ্দেশ্যটা কি স্যার? আরশাদ চৌধুরী বাইরে থেকে একজন বড় বিজনেসম্যান হলেও ভেতরে ভেতরে সে ইতালির ওই গডের সব ব্ল্যাক মানি সাদা করার কাজ করে। গড অফ ইতালি অত্যন্ত চালাক লোক। সে জানে আরশাদ চৌধুরীর মতো প্রভাবশালী কাউকে সামনে রাখলে পুলিশের নজর পড়বে না। সে আড়ালে থেকে আরশাদকে দিয়ে পুরো ইউরোপের মার্কেট কন্ট্রোল করছে। কাবির ফোনটা নামিয়ে রাখলো। ওর মাথায় এখন হাজারটা চিন্তা। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য একটা সুখবর, ইতিমধ্যে একটা চমৎকার গল্প আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। যারা এখনও দেখেননি সেই গল্পটা, তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন এই ভিডিওটা শেষ করে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব, সেটা তো মাস্ট বি। আসসালামু আলাইকুম।